সুষ্ঠু নির্বাচন করতে গেলে একটা সুষ্ঠু আইন শৃঙ্খলা পরিস্থিতি আনতে হবে। এইটাই সরকারের জন্য একটা চ্যালেঞ্জ। আমরা যার যার দল নিয়ে আগামীতে নির্বাচনে যাব এইটা প্রত্যাশা করতেছি যে আমাদের প্রত্যেকেরই একটা প্রত্যাশা যে আমাদের গভর্নমেন্ট করব। কিন্তু সাধারণ মানুষ 18 কোটির মধ্যে অধিকাংশ মানুষ তারা রাজনীতি অনীহা, বরং তাদের এমফেসিস, তাদের লক্ষ্য চিন্তাধারা হচ্ছে যে মানুষের জীবনের নিরাপত্তা, মানুষ দ্রব্যমূল্যের দামটা কম পেল কিনা, বিদ্যুৎ পাচ্ছে কিনা, বারবার লোডশেডিং হচ্ছে, তারপরে ছাত্রছাত্রীরা সুন্দরভাবে স্কুল কলেজে লেখাপড়া করতে পারছে কিনা, চাকরিজীবীরা তার বেতন ভাতা পাচ্ছে কিনা, এগুলাকে যদি একটা শৃঙ্খলায় না আনে এই সরকার, তাহলে কিন্তু সম্ভব না। আরেকটা পরবর্তী সরকার আসার পরে তখন কিন্তু তার উপরে বিরাট চাপ পড়বে। যেটি খোয়েম ভাই বললেন যে রাজনৈতিক সমাধানে না পৌঁছে যদি সময় ক্ষেপণ করা হয় সেটি আসলে ভালো হবে না দেশের জন্য। খোয়েম ভাই, আমার সম্মানিত লিডার খোয়েম ভাই যে কথাগুলো বলছেন তার সাথে আমি অনেকটা একমত। আসলে আমার যে মূল কথাটা কি জানেন, কথাটা হচ্ছে যে সিস্টেম ডেভেলপ করতে হবে, এবং সিস্টেম ডেভেলপমেন্টটা বর্তমান যে ইন্টেরিয়র গভর্নমেন্ট ওনারা সেই সিস্টেমটা ডেভেলপ করে দেন। যেমন নির্বাচন কমিশন কিভাবে হবে, আগামী নির্বাচনটা যে কোনো নির্বাচন আগামীতে হবে, কয়টা টার্ম হবে, ইন্টেরিয়র গভর্নমেন্ট না থাকলেও একটা তত্ত্বাবধায়ক অধীনে হবে, দলীয় সরকারের মধ্যে হবে না, এইগুলা, এবং প্রধানমন্ত্রীর যে ক্ষমতার ভারসাম্যটা, একজনই সব পাওয়ার নিয়ে গেছে, তো এটা তো ডেমোক্রেটিক কান্ট্রিতে এটা হইতে পারে না। সংসদ থেকেও পাওয়ারফুল প্রধানমন্ত্রী, তো সেখানে আমরা সংসদীয় গণতন্ত্র বলি, কিন্তু এটা তো হয় না। উনি যে কথাগুলো বলছে যুক্তিযুক্ত। এখন ডিজিটাল যুগে আমরা সিস্টেম ডেভেলপ করি, করে একটা দেশে একটা সুষ্ঠু অবাধ নির্বাচন হবে। তার সাথে কোয়েম্বার সাথে আমি কিছু পাশাপাশি কিছু ক্লজ লাগাইতে চাই। সেটা হচ্ছে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিটাকে কিন্তু সুষ্ঠু নির্বাচন করতে গেলে একটা সুষ্ঠু আইন শৃঙ্খলা পরিস্থিতি আনতে হবে। এইটাই সরকারের জন্য একটা চ্যালেঞ্জ। সেকেন্ড হচ্ছে মানুষ কিন্তু, আমি জাতীয় পার্টি রাজনীতি করি, করতে হবে ভাই করে বিএনপি, আমরা যার যার দল নিয়ে আগামীতে নির্বাচনে যাব এইটা প্রত্যাশা করতেছি যে আমাদের প্রত্যেকেরই একটা প্রত্যাশা যে আমাদের গভর্নমেন্ট করব। কিন্তু সাধারণ মানুষ 18 কোটির মধ্যে অধিকাংশ মানুষ তারা রাজনীতি অনীহা, বরং তাদের এমফেসিস, তাদের লক্ষ্য চিন্তাধারা হচ্ছে যে মানুষের জীবনের নিরাপত্তা, মানুষ দ্রব্যমূল্যের দামটা কম পেল কিনা, বিদ্যুৎ পাচ্ছে কিনা, বারবার লোডশেডিং হচ্ছে, তারপরে ছাত্রছাত্রীরা সুন্দরভাবে স্কুল কলেজে লেখাপড়া করতে পারছে কিনা, চাকরিজীবীরা তার বেতন ভাতা পাচ্ছে কিনা, এই যে শ্রমিক আন্দোলন, গার্মেন্টস বন্ধ হয়ে যাচ্ছে, তাহলে শিল্পক্ষেত্রে একটা সিস্টেমকে ডেভেলপ করা। দুর্নীতিবাজ লুটে বেটে খেয়েছে, হাজার হাজার কোটি টাকা দেশ থেকে বিদেশে নিয়ে গেছে, তাদেরকে আইনের আওতায় এনে শাস্তি দেওয়া। এগুলাকে যদি একটা শৃঙ্খলায় না আনে এই সরকার, তাহলে কিন্তু সম্ভব না। আরেকটা পরবর্তী সরকার আসার পরে তখন কিন্তু তার উপরে বিরাট চাপ পড়বে। সেক্ষেত্রে এই সরকারেরও অনেক আপনার দায়িত্ব আছে। ওনাদেরকে যখন এই জনগণ, আপামর জনতা এদেশে দিয়েছে দায়িত্ব, ওনারা সিস্টেম ডেভেলপ করুক। সব কাজ সম্পূর্ণ দরকার নাই, একটা সিস্টেম ডেভেলপ করে দিয়ে সুষ্ঠু নির্বাচন দেন, জনপ্রতিনিধি যারা আসবে দেশের তারা বাকিটা করবে। একটা কথা মনে রাখতে হবে, অনেক কাজ আমি প্রয়াত রাষ্ট্রপতি প্রেসিডেন্ট এরশাদ সাহেবের মুখ থেকে ব্যক্তিগতভাবে ওনার বাসভবনে ওনার কাছ থেকে শুনছিলাম। উনি বললেন যে আতিক, আমি চেষ্টা করছি ঢাকার নর্থ সাউথ রোড, পুরান ঢাকা যাওয়ার রোডটা নিব, কিন্তু অনেক কেস মামলা কোর্টে লিটিগেশন, পাচ্ছি না। এই যে এখানে যে রোড, ফার্মগেটের পাশে যে রোডটা, এই রোড করতে পারছি না। এভাবে যখনই যাই দেখা যায় সিভিল গভর্নমেন্টে কোর্টের বিভিন্ন লিটিগেশন মামলা কারণে জনগণের রাস্তা হচ্ছে না। উনি বললেন যে তখন উনি সিএমএলএ ছিলেন, চিফ মিলিটারি অ্যাডমিনিস্ট্রেটর, বললেন সবাইকে একসাথে এনে ডেকে, বাকি সবাই বললেন আমরা কিচ্ছু জানি না, বিচারপতি সাহেব আপনিও বলেন, সবাই বলেন জনগণের রাস্তা হবে, কালকে থেকে কাজ আরম্ভ হবে, ইঞ্জিনিয়াররা আসবে, মানে রাস্তা হবে। মিলিটারি আইনে, মিলিটারি আমি বলি কিছু জিনিস আছে, পান্থপথ একইভাবে পান্থপথটা উনি করেছে এইভাবে, কিছু জিনিস আছে উন্নয়নের জনগণের কাজের জন্য,
কারিজমাটিক ডাইনামিক লাগবে। আমরা এই সরকারের ইন্টেরিয়র গভর্নমেন্টের প্রধান ডক্টর ইউনূস সাহেব, নোবেল লরিয়াল, বিশ্বের বিভিন্ন রাষ্ট্রপ্রধানের সাথে সম্পর্ক, ওনার কাছে প্রত্যাশা করি উনি অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করে দেশটাকে, বিগত সরকার যে রিজার্ভটা কমে আসছিল, অর্থনৈতিক পঙ্গু করে গেছে, সেটার সমৃদ্ধর জন্য উনি একটা এই 1 বছর 1.5 বছর আপনি যেটা বললেন আতিক ভাই যে সরকারের যে দৃঢ়তা থাকার দরকার, হ্যাঁ, সেটি আসলে দেখতে পাচ্ছেন কি না? এই না, সবচেয়ে বড় দৃঢ়তা ওনাদের দরকার কি, জনগণ ওনারে দিছে, ছাত্র জনতা এবং সেনাবাহিনী প্রধান বলছে ক্লিয়ার কাট যে আমরা সেনাবাহিনী আপনার পূর্ণ পাশে সমর্থন আছি, আছে। 18 মাসের মধ্যে একটা সুষ্ঠু নির্বাচন দেওয়ার জন্য আমরা আপনার সাথে থাকবো সবসময়। এর চেয়ে তো আর বড় নিরাপত্তা হইতে পারে না। এখন ওনারা চ্যালেঞ্জ হিসাবে এটা কাজ নেবে, ওনারা রাজনৈতিক দলগুলোর ডাকে সংলাপ করুক, ওনারা রোডম্যাপ দেয়, ওনারা কিভাবে নির্বাচন কন্ডাক্ট করবে, কি করবে না করবে দ্রুত করুক। ডিজিটাল যুগে অনেক কিছুই সম্ভব, এটা সম্ভব, শুধু ইচ্ছা থাকতে হবে। তবে হ্যাঁ, এই রিফরমেশন করতে গিয়ে জনগণের যে মঙ্গল হবে, ভালো হবে, এইসব পয়েন্টগুলা রাজনৈতিক দল, সুশীল সমাজ, বিভিন্ন স্টেকের সাথে আলাপ করে নিয়ে করতে হবে, যাতে আগামীতে আর এটা নিয়ে কনফিউশন না থাকে। আরেকটা বিষয় হচ্ছে যে সিস্টেম ডেভেলপমেন্ট করার বিষয়টা। আতিক ভাই শেষ করতে চাই আমি আলোচনা। শেষ দুইটা কথা বলতে চাই। জি, আপনার আপনি যেটা অর্থনৈতিক হচ্ছে- মুক্তির কথা বলেছেন, এই না, না, সংগ্রাম তো সেটাই সেই বলবো, অনেক গুরুত্বপূর্ণ একটা 71 কথা থেকেই বলছেন। চলছে। একটা সংবিধানে একটা ইয়ে আছে, ফান্ডামেন্টাল রাইট অফ দ্য কনস্টিটিউশন, আর্টিকেল 40, সেটা হচ্ছে মানুষের মৌলিক অধিকার। আজকে আমি এদেশের জনগণ, আমার মৌলিক অধিকার, আমি বাংলাদেশ ব্যাংকের, সরকারের একটি ব্যাংকে আমানত রেখেছিলাম অর্থ এই দেশের নাগরিক হিসাবে। কিন্তু এই বিপ্লবের পরে বর্তমানে 6টা ব্যাংক, গ্লোবাল ইসলামিক ব্যাংক সহ 6টা ব্যাংক, এই 6টা ব্যাংকে আপনার ওই যে এসালম গ্রুপের ছিল তাদের শেয়ার, এই বিদায় এখন আমি নিজেই ভুক্তভোগী। গ্লোবাল ইসলামী ব্যাংকে আমার টাকা জমা রেখেছি, কিন্তু ব্যাংক থেকে আমি টাকা উঠাইতে পারতেছি না, টাকা দিচ্ছে না। আমি একজন নাগরিক হিসাবে এই সরকারের কাছে বলবো যে আপনারা দায়িত্ব নিয়েছেন, জনগণের আমানত রেখেছে বাংলাদেশ ব্যাংকে, আপনাদের সরকারের একটি ব্যাংকে, তারা আমানতকারীরা কেন আমানতের টাকা পাবে না? আপনারা তো দায়িত্ব নিয়েছেন, সেই দায়িত্ব বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং অর্থ উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছি, এইগুলা আপনারা সমাধান করেন। যে আপনারা, বিগত সরকার এটা করেছে, আপনারা তো ভালো করার জন্য আসছেন, তাহলে কেন এখনও গ্রাহকরা টাকা পায় না, কেন মানুষ বোয়ানো? আজকে বিগত সরকারের সময় পিপুল লিজিং কোম্পানি 10,000 কোটি টাকা নিয়ে পিকে হালদার সহ সালামি অনেকরা বিদেশে পাড়ি জমাইছে, কিন্তু সেইটা এখনও দুয়ারে দুয়ারে ঘুরে গ্রাহকরা পায় না। বিভিন্ন দুর্নীতি, লুটে পাটে খাইছে, এগুলো ঠিক করেন। কিন্তু ভাই যেটা বলছেন, ডিজিটাল যুগে সিস্টেম ডেভেলপ করে একটা অবাধ সুষ্ঠু নির্বাচন দেওয়ার জন্য আপনি সকল রাজনৈতিক দলকে ডাকেন, তাদের পরামর্শ নেন, সুশীল সমাজের নেন, এদেশের সামাজিক এবং বিভিন্ন ক্ষেত্রে যারা ইন্টেলেকচুয়াল, আপনাদের সাংবাদিক সবার মতামত নিয়ে একটা জায়গায় আসে। এটা করতে 6 মাসের বেশি লাগার কথা না। তারপরও এটা আপনি লাইনে আসছেন। ভাই আলোচনা শেষ করতে চাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ।